সুপ্রভাত বলেই শুরু করছি আজকের ব্লগ। আজ আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। ট্রেন ঢোকা মাত্রই আমরা চেপে পড়লাম, আর কিছুক্ষণ পরই নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রেন ছেড়ে দিল নিজের গন্তব্যস্থল যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, আসানসোল থেকে বর্ধমান যাওয়ার পথে কালীপাহাড়ি হচ্ছে প্রথম রেল স্টেশন। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কালীপাহাড়ি রেল স্টেশন। এদিকে চাঁদ মামাও পৃথিবীকে নিজের আলো দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর পাশ দিয়ে চলে যাচ্ছে এক কয়লা বোঝাই করা মালগাড়ি দুরন্ত গতিতে। এইবার দেখুন, আমাদেরও ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি রানীগঞ্জের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রানীগঞ্জ। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এইখানে রয়েছে মহাবীর কলিয়ারি। হ্যাঁ বন্ধুরা, সেই মহাবীর কলিয়ারি, যেই কলিয়ারি নিয়ে অক্ষয় কুমার একটা সিনেমা তৈরি করেছেন, তার নাম হচ্ছে মিশন রানীগঞ্জ। রানীগঞ্জ শহর কয়লার জন্য প্রসিদ্ধ। 1974 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কয়লা উত্তোলন করে এই অঞ্চল থেকেই। এই মাইন্সের নাম ছিল নারায়ণপুর, কিন্তু এখন বন্ধ। দেখুন, পৌঁছে গেছি রানীগঞ্জ স্টেশনে। স্টেশনে কিন্তু লোকজন নেই, খুবই কম। ট্রেন একদমই ফাঁকা। এর পাশেই রয়েছে কিন্তু একটা মালগাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায়। ট্রেনের নির্দিষ্ট সময় মতো ট্রেনও ছেড়ে দিল বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে অন্ডাল। আসানসোল থেকে বর্ধমান যাওয়ার পথে অন্ডাল হচ্ছে তৃতীয়তম স্টেশন। এই অন্ডালে রয়েছে একটা ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, যাকে ইংরেজিতে বলে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর এই অন্ডাল দিয়েই কিন্তু শিউড়ি সাঁইথিয়া যাওয়ার ট্রেন পাওয়া যায়, অর্থাৎ অন্ডাল হচ্ছে একটা জাংশন। আজকে কিন্তু ট্রেনটা ঠিক সময়সীমা ধরেই চলছে, কোথাও লেট করছে না। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? অন্ডাল, রানীগঞ্জ, কালীপাহাড়ি তিনটে স্টেশনে কিন্তু একটা কমন জিনিস দেখতে পাওয়া গেল, সেইটা হচ্ছে মালগাড়ি। যাই হোক, সময় মতো ট্রেনও ছেড়ে দিল। এইবার আমাদের নেক্সট স্টেশন হচ্ছে ওয়ারিয়া। ওয়ারিয়া ঢোকার আগে দেখুন, আশেপাশে অনেক ফাঁকা জায়গা, আর কিছু দূরে পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গাও দেখা যাচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু পাহাড় নয়, এইটা হচ্ছে এইখানে যে আয়রন কারখানাগুলো আছে তার ওয়েস্টেজ। আর এই ওয়েস্টেজ ডাম্পিংয়ের নিচে অনেক লোকজনকে ঘুরে বেড়াতে দেখছি, হাতে কোদালও আছে। কিছু যেন তারা একটা খুঁজে বেড়াচ্ছে। কী খোঁজে সেটা তো আমরা জানি না। যাই হোক, নির্দিষ্ট সময় থেকে প্রায় 7 মিনিট দেরিতে ওয়ারিয়া স্টেশনে ট্রেনটি পৌঁছালো। দেখুন, স্টেশনটি পুরো ফাঁকা, কয়েকটা লোক ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না। আর যে লোকগুলোকে দেখছি তারা প্রত্যেকে পায়ে সেফটি শ্যু, মানে তারা এখানকার শ্রমিক। দেখুন, ট্রেনটি একদমই ফাঁকা। সিট থাকতেও একজনকে দেখা যাচ্ছে নিচে বসে আছে। কেন যে নিচে বসে আছে বুঝতে পারছি না। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দুর্গাপুর। হ্যাঁ বন্ধুরা, সেই দুর্গাপুর, যাকে আমরা ইস্পাত নগরী হিসাবে চিনি। এখানে রয়েছে প্রচুর স্টিল কারখানা। হ্যাঁ, দুর্গাপুর স্টিল অ্যালয় তো আপনারা জানেনই। এই দেখুন, গাছপালার সঙ্গে রয়েছে কালো ধোঁয়া। এই কালো ধোঁয়া যে এতটাই ক্ষতিকারক, যারা এসেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন, কারণ শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, আর হাওয়ার সাথে চোখে ধুলোবালিও লাগছে। তাই পরিবেশকে বাঁচাতে হলে নিঃস্বার্থভাবে গাছপালা লাগাতে হবে। আমিও এই বর্ষাতে অনেক গাছ লাগিয়েছি, তাই আমি চাই আপনারাও গাছ লাগান। গাছ লাগালে পরিবেশে বাঁচবে, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, আর অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে ও কার্বন ডাইঅক্সাইড মাত্রা কমে যাবে। দুর্গাপুরে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর দূর থেকে দেখা যাচ্ছে একটা নদী। নদীর জল যে এতই ঘোলা বলা যাবে না, সেটা মনে হচ্ছে পুরোই বিষাক্ত। আর দুর্গাপুর ঢুকতে আর বেশিক্ষণ নেই। এই দেখুন, দুর্গাপুর স্টেশনে ঢুকে গেছি। দুর্গাপুর কিন্তু একটা ডেভেলপ সিটি, একে ইস্পাত নগরীও বলা হয়। দুর্গাপুরে অনেক কিছু দেখার আছে, যেমন জাংশন মল রয়েছে। আবার এইদিকে স্বাস্থ্য দিক থেকেও দুর্গাপুর অনেক উন্নত। এখানে অনেক বড় বড় প্রাইভেট নার্সিংহোমও রয়েছে। দুর্গাপুর থেকে আবার বাঁকুড়া যাওয়ার রাস্তাও আছে, সেটা দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে যেতে হয়। দুর্গাপুর স্টেশনে মোটামুটি ভিড় আছে। কিছু সময় পরেই ট্রেন ছাড়লো পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রাজবাঁধ। রাজবাঁধ ঢুকলে একটা কথা মনে পড়ে, আর কথা তো নয়, গন্ধটাও মনে পড়ে। বন্ধুরা, রাজবাঁধ ঢোকার আগে পেট্রোলিয়ামের গন্ধ পাওয়া যায়। এখানে ইন্ডিয়ান অয়েলের পিউরিফায়ার কিছু একটা হয়। যাই হোক, অত সম্বন্ধে আমার জ্ঞান নেই। দেখুন, রাজবাঁধ স্টেশনটাও কিন্তু পুরোপুরি ফাঁকা, লোকজন নেই বলতেই চলে। ওই কয়েকজন লোক দেখছি মর্নিং ওয়াক করছে, যেহেতু এখনও ভোর, তাই। রাজবাঁধের ট্রেনটি প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিল পিছন থেকে কোনো এক সুপারফাস্ট ট্রেনকে পাস দেওয়ার জন্য। শুধু সুপারফাস্ট নয়, তারপরে একটা কয়লা বোঝাই করা মালগাড়িও ছিল। আমাদের পরবর্তী স্টেশন হবে পানাগড়। পানাগড় হলো আসানসোল থেকে বর্ধমান যাওয়ার পথে 7তম স্টেশন। দেখুন বন্ধুরা, পানাগড় স্টেশনে পৌঁছে গেছি।
পানাগড় স্টেশনে ঢুকতেও দেখা গেল একটা কয়লা বোঝাই করা মালগাড়ি। বন্ধুরা, পানাগড়ের ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি। এইবার চলে যাব আমরা মানকরের দিকে। মানকর হচ্ছে আসানসোল থেকে বর্ধমান যাওয়ার পথে 8তম স্টেশন। আর দেখুন, পানাগড়ের আশেপাশেও প্রচুর গাছপালা রয়েছে, কিন্তু এদিকেও চাষাবাদ খুব একটা হয় না। কিছু দূরেই দেখা যাচ্ছে NH2, সরি, এখন তো NH2 নেই, এখন হয়ে গেছে NH19। এই রাস্তা ধরেই সোজা গেলে আপনি কলকাতাও যেতে পারবেন, আবার একটু এগিয়ে গেলে আপনি খড়গপুরের রাস্তাতেও যেতে পারবেন। আর পিছন দিকে দিল্লি, সে সবাই জানে। পানাগড় থেকে মানকর যাওয়ার রাস্তায় দেখতে পেলাম অনেক বড় বড় পুকুর, সাথে অনেক গাছ। কিছু দূর যেতেই হুইসেলে আওয়াজ পেলাম। জানলা দিয়ে মুখ বার করতে দেখলাম বর্ধমান আসানসোল লোকাল ছুটে চলেছে। বন্ধুরা, সম্ভবত এটা বর্ধমান থেকেই আসছে বলেই মনে হচ্ছে। যাই হোক, মানকর স্টেশনে এবার ঢুকে গেছি। মানকর থেকে কিন্তু গুসকরা যাওয়ার রাস্তা আছে, তবে ট্রেনে করে নয়, সেটা হচ্ছে বাস যোগাযোগ ব্যবস্থা। এবার দেখুন, মানকরও কিছুক্ষণ দাঁড়ালো ট্রেন। মানকরও হচ্ছে ফাঁকা স্টেশন, তেমন কোনো ভিড় নেই। কিছু সময় পরে ট্রেন ছাড়লো পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে পারাজ। পারাজ হচ্ছে আসানসোল থেকে বর্ধমান যাওয়ার পথে 9তম স্টেশন। বন্ধুরা, পারাজে কিন্তু প্রচুর রাইস মিল রয়েছে, সেগুলো বেশিরভাগই NH19 পাশে। দেখুন, পারাজ স্টেশনেও কিন্তু ভিড় খুব একটা বেশি নেই, তাই পারাজের ভিডিওটাকে একটু স্কিপ করে নিচ্ছি পানাগড়ের মতো। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে গলসি। হ্যাঁ বন্ধুরা, অন্য স্টেশনের মতো গলসি কিন্তু ফাঁকা নয়। গলসিতে বেশ ভালোই লোকজন দেখছি, চাপার জন্য তাড়াহুড়ো করছে। অনেকে দেখছি ওভারব্রিজ থেকে দৌড়া আসছে। ট্রেন ছাড়লো, আমাদের কিন্তু এখনও ট্রেন প্রায় 7 মিনিট লেট। বন্ধুরা, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে খানা। খানা একটি জাংশন। এই খানা দিয়েই আপনার শিউড়ি সাঁইথিয়া যাওয়ার ট্রেন পাওয়া যায়। যারা গুসকরা যেতে চান ট্রেনে করে, তারা খানা হয়েও যেতে পারেন। আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, গলসির পর থেকে চারিদিকটা দেখছি সবুজ, সব জমিতেই ধান লাগানো আছে, যতদূর চোখ যায় ততদূর সবুজ। দেখুন, আমরা তো জানি ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে ধান উৎপাদনে প্রথম, আর পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান জেলা প্রথম। আপনারা হয়তো অনেকেই জানেন পশ্চিমবঙ্গের বর্ধমানকে বলা হয় ধানের গোলা। বলতে বলতে পৌঁছে গেলাম তালিত স্টেশনে। স্টেশনে ঢোকার আগে দেখলাম দাঁড়িয়ে আছে অসংখ্য টোটো, সাথে দাঁড়িয়ে আছে একটা মালগাড়ি। যাই হোক বন্ধুরা, ভিডিওকে ছোটো করার জন্য স্কিপ করে দিচ্ছি। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান। হ্যাঁ বন্ধুরা, বর্ধমানই হচ্ছে আমাদের শেষ স্টেশন। এর আগে ট্রেনও যাবে না, আর আমরাও যাব না। এর আগে যেতে হলে অন্য ট্রেনে করে যেতে হবে, সেটা হাওড়া লাইনে বা ব্যান্ডেল লাইনে, কিন্তু আমরা যাব কাটোয়া লাইনে। তাই ট্রেন থেকে নেমে পড়লাম। দেখুন, আমার কাছে দুটো ব্যাগ, একটা ব্যাগ পিঠে আর একটা হাতে। এবার চলে যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ট্রেনে দেখলাম এখনও সময় অনেক দেরি, তাই একটু চা খেতে বেরোলাম। চা খেলাম আমি, আর বোন খেলো কে। চা তাড়াতাড়ি খেয়ে পৌঁছে গেলাম সেই 8 নম্বর প্ল্যাটফর্মে। ওই দেখুন, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনে করেই যাব আমরা কাটোয়া। বন্ধুরা, কাটোয়া যাওয়ার ভিডিও বেশি করলাম না, আপনার সঙ্গে ডাইরেক্ট দেখা হবে কাটোয়া স্টেশনে। এই দেখুন, কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। প্রচুর ভিড়। ফ্লাইওভারে দেখুন অনেক লোক দাঁড়িয়ে, যাত্রীরা যেতেই পারছে না, আবার অনেকে তাড়াহুড়ো করছে। ওনা আমাকে বললো অত তাড়াহুড়ো করে লাভ নেই, আস্তে আস্তে যাব। তাই আমি ভাবলাম কথাটা ঠিকই বলেছে, তাই একটু দাঁড়িয়ে থাকলাম, একটু অপেক্ষা করলাম যাতে ভিড়টা কমে। তারপর দেখছি পাশে আরেকটা ট্রেন এসে দাঁড়ালো, তাই ভিড়টা কিন্তু বেড়েই চলেছে, কমেনি। যাই হোক, কোনো রকমের কাটোয়া স্টেশনের বাইরে এলাম। বাইরে দেখা রয়েছে একটা স্টিম ইঞ্জিন। এবার আমার মিষ্টি কেনার পালা। মিষ্টি কিনে ফেললাম ঝটপট, আর প্যাকেটটা ধরে দিলাম বোনের হাতে। এইবার টোটোয় করে চলে যাব খেয়াঘাটের কাছে। হ্যাঁ বন্ধুরা, এবার টোটোয় চাপতে হবে, বেশি দূর নয়, মিনিট 10 রাস্তা। টোটো করে যাচ্ছি আশেপাশের লোকেশান দেখতে দেখতে। এই দেখুন, এইটা হচ্ছে গৌরাঙ্গ স্ট্যাচু, এখানে নামবো। এইবার আমরা পার হব গঙ্গা। গঙ্গার ধারে আসতে আমাদের চক্ষু চড়ক গাছে উঠেছে, গঙ্গাতে এত জল। তাই নৌকা চলাচল বন্ধ, কারণ ওই কচুরিপানার জন্য। আর এই ঘাটে যে নৌকাটা দেখছেন, সেটা কিন্তু কাটোয়া কর্পোরেশনের নৌকা, এরা জলের লেভেল চেক করে। যাই হোক, ঘাট খুলছে প্রায় দুপুর 2টো নাগাদ। আমরা সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই এক জায়গাতেই বসে, কিছু করার নেই বন্ধুরা। এই ঘাট থেকে পার হলেই প্রায় 10 মিনিট পরেই আমাদের বাড়ি। আরেকটা রাস্তা আছে, সেটা কৃষ্ণনগর হয়ে। কৃষ্ণনগরে ওভারব্রিজ আছে, সেই কারণে ওইখানে অসুবিধাটা হয় না। এখান থেকে কৃষ্ণনগর প্রায় 2 ঘন্টার রাস্তা, আবার কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি প্রায় 2 ঘন্টার রাস্তা। টোটাল হলো 4 ঘন্টা।
ভাবুন তো বন্ধুরা, এই 10 মিনিটের জন্য 4 ঘন্টা রাস্তা কি মানা যায়? কিছুক্ষণ পর নৌকা চালু হলো, আমরাও নৌকায় চেপে বসলাম। এবার যাচ্ছি ওই পাড়ে। শুনলাম নাকি ওই পাড়ের মন্দিরগুলো ডুবে গেছে, এমনকি বাস স্ট্যান্ড পর্যন্ত জল চলে গেছে। যাই হোক, দেখা যাক। এই বলে আমরা নৌকায় চাপলাম, কিন্তু রোদের খুব তাপ, গায়ে গরমও লাগছে, ঘামও হচ্ছে প্রচুর। এখন আমরা আছি মাঝগঙ্গায়, আর দেখুন কত কচুরিপানা ভেসে যাচ্ছে। আজ সকাল থেকে নৌকা না চলাচল করার প্রধান কারণ হচ্ছে এই কচুরিপানা। এই কচুরিপানাগুলি নাকি নৌকার প্রপেলারের মধ্যে আটকে যায়, তা থেকে বিপদ হতে পারে। ওই কারণে প্রশাসন থেকে নৌকা চলাচল বন্ধ করেছিল। যাই হোক বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনকে ক্লিক করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিন, আর নোটিফিকেশনে অল করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।